হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না, তখন সেই অবস্থাকে হার্ট ফেলিয়ার বলা হয়। কারণ আমরা জানি হৃৎপিণ্ডের কাজই হলো রক্তের যোগান দেওয়া, সেটা পারতেছে না মানে কি হার্ট ফেল হয়ে গেছে। ওকে, অনেক সময় হৃৎপিণ্ডে রক্তে পরিপূর্ণ হতে না পারায় কখনো বা হৃৎপ্রাচীর যথেষ্ট শক্তি না থাকায় এটি হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় সমস্যা একসাথে হতে পারে। ওকে, অথবা হার্ট ফেলিওর মানে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে বা থেমে যাওয়ার উপক্রম হয়েছে তা পুরোপুরি নয়, তা নয়। তবে হার্ট ফেলিওরকে হৃৎপিণ্ডে একটি মারাত্মক অবস্থা বিবেচনা করা যায়, যে সুচিকিৎসার কথা বলা হয়েছে। তো কথা হলো কি, এটা বন্ধ হয়ে যায়, যায় না, বন্ধ হয়েও যায়, মানে ব্লাড যাচ্ছে না, ব্লাড ব্রেনে যাচ্ছে না, তখন এটাকে চাপ দিয়েও পাঠানো হয়। হার্ট ফেলিওর লক্ষণগুলো কি? বিভিন্ন ধরনের হার্ট ফেলিওর হতে পারে, লক্ষণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। লক্ষণগুলো কী কী হতে পারে এখানে, কারণগুলো কী হতে পারে? হার্ট অ্যাটাক বা মাইক্রো ইনফ্লাকশনের কারণে হতে পারে। অর্থাৎ এখানে যদি আমাদের হৃৎপ্রাচীরে যদি কোষগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কোষগুলো কি কাজ করতে পারবে? তাহলে সংকোচ প্রসারণ হবে ঠিকভাবে না। তখন মানে হলেও হালকাভাবে হলো, যে যতটুকু ব্লাড আসার কথা ততটুকু ব্লাড কি আসবে না, এটাই কথা হলো, যে পর্যাপ্তভাবে বা হার্ট ব্লাড দেওয়া পরিপূর্ণ হয় না, এরকম হতে পারে। তো এটা হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণে হতে পারে। আবার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কারণে হতে পারে। তাহলে হৃৎপিণ্ডের কপাটিক আর কি বিভিন্ন রোগের কারণেও হতে পারে, কপাটি ঠিকভাবে বন্ধ হচ্ছে না বা ওপেনিং হচ্ছে না, এগুলো কারণ হতে পারে। ইসকেমিক রোগ হলে, যেমন করোনারি ধমনীতে ব্লকেজ থাকলেও হতে পারে। ওকে, ইসকেমিক হচ্ছে করোনারি রিলেটেড, ধমনী রিলেটেড যেগুলো আছে আর কি। ওকে, দেখো তারপরে দেখো হৃৎস্পন্দনের ছন্দপতন হলে, বা এটা কী হচ্ছে না বলো তো, নির্দিষ্ট টাইম যদি বলি আমরা, একটা হার্টবিটটা নির্দিষ্ট মানে রিদমে হয়, তাই না? তো ওই রিদমে না হলে সেক্ষেত্রে হতে পারে। অতিমাত্রায় রক্ত শূন্যতার কারণে হতে পারে, বুঝতেই পারলাম। রক্ত শূন্যতা বলতে রক্তের পরিমাণ কম আছে। যদি আমরা অ্যাকচুয়ালি কি হিমোগ্লোবিন মাপে দেখি, হিমোগ্লোবিন পরিমাণ যদি নর্মাল রেঞ্জে না থাকে, তখন বলি রক্ত শূন্যতা। শূন্যতা এমন না যে শূন্য হয়ে গেছে, এমন না, অর্থাৎ নির্দিষ্ট লেভেলের থেকে কী হয়েছে, তো এটাই। যদি রক্তের পরিমাণ যদি কমে যায়, সেক্ষেত্রে যদি ডেলিভার কী হবে, কমই হবে, সেক্ষেত্রে কী হতে পারে, এটা হার্ট ফেলিওরের মধ্যে যেতে পারে। ধূমপান এবং মদ্যপানের জন্য হতে পারে। তবে এটা এই ধূমপান এবং মদ্যপান অন্য কোনো সিমটম নিয়ে আসে এর মধ্যেকার যে কোনো একটা, তারপরে হার্ট ফেলিওর হয় আর কি। অত্যাধিক মাত্রায় চাপ, মানসিক চাপ, বাধ্যজনিত কারণে, জেনেটিক কারণে হতে পারে। আসলে না, মানসিক চাপ সিনেমাতে দেখা যায়, তাই না? হ্যাঁ, না বুকে চাপ দেওয়া যে একটা সিনেমা, কি জানো সিনেমা, একটা মুভি আছে না আগেকার সিনেমা, হার্ট অ্যাটাক করতো কি, আনোয়ার বুক চিন করছে, না আনোয়ার বুঝলাম না, একটা মুভি ছিল, তুই কথা যে থাকতো আনোয়ার নাম, হার্ট অ্যাটাক করতো আর ওর মেয়ের বিয়ে দিয়ে মরি যাবো, বিয়ে কর, প্রায় হার্ট অ্যাটাক হতো শুধু, হার্ট অ্যাটাক সিনেমা রাখি দিত, হার্ট অ্যাটাক করলো ওই সাবানাদের আমল। যাই হোক, তো ওইরকম একটা বিষয়। দেখ, আগে শুনতাম হার্ট অ্যাটাক কারণে স্ট্রোক বেশি করে, মানে কি চিন্তার কারণে স্ট্রোক বেশি করে, বাট ওখানে দেখায় চিন্তার কারণে হার্ট অ্যাটাক। যাই হোক, তাহলে হার্ট ফেলিওরের লক্ষণগুলো কী কী? সক্রিয় বা নিষ্ক্রিয়, এমনকি ঘুমের মধ্যেও শ্বাসকষ্ট ভোগা বা ঘুমের সময় মাথা নিচে দুটি বালিশ না দিলে শ্বাসকষ্ট বেড়ে যায়, এটাও একটা লক্ষণ হতে পারে। সাদা বা গোলাপি রঙের রক্ত মাখানো মিউকাস সহ স্থায়ী কাশি বা ফুসফুস করে শ্বাস প্রশ্বাস নেওয়া বা শরীরে, মানে বিশেষ করে আমাদের আমাদের রক্ত তো যাচ্ছে না, ডেলিভার হচ্ছে না, তাই না? বা রক্ত কম, তাই না? পর্যাপ্ত পরিমাণ শরীরে রক্ত পাচ্ছে না, সেক্ষেত্রে কি শ্বাসকষ্টটা কি ঘন হবে তো, স্বাভাবিক। ওকে, দুইটা বালিশ দিতে হয় ঘুমানোর সময়। হ্যাঁ, তোমার দিতে হয় নাকি? না, এটা তো নর্মাল কমফোর্টেবল বোধ করার জন্য আমরা দিই, এটা এক বিষয়। বাট এটা হলো অন্য বিষয়, যে না দিলে কি হয়, শ্বাসকষ্ট হয়ে যায়, এরকম একটা বিষয়। না এটা তো এরকম না, ওটা ইয়ার ওয়ে যেন মানে রিল্যাক্স ফিল হয় বা শ্বাসকষ্ট হচ্ছে না আমার দিলে, তার মানে বুঝতে হবে এটা কোনো সমস্যা আছে। আমাদের তো নর্মালি কি উঁচু নিচুর ব্যাপার না একে, কিন্তু আমরা কি ভালো লাগার জন্য দিই, না নিচু নিচু লাগতেছে, উঁচু দিলে ভালো লাগে, এরকম আমরা কম বেশি করি। তো এটা কিন্তু আমাদের শ্বাসকষ্ট পারে না, কিন্তু আসলে বিভিন্ন জায়গায় বা টিস্যুতে তরল জমে যেতে পারে, ফুলে, এটা কিন্তু খুব বড় একটা জিনিস। হার্ট ফেল হলে কি হাত পায়ে পানি জমতে পারে, ঠিক আছে? পা বা গোড়ালি, যেমন পায়ের পাতা, উদর, এগুলো ফুলে যায়, যেটা বললাম, বুঝছো, আট শার্ট হয়ে যায়, মনে হয় একদম টস টস করছে পানি, টোকা দিলে বের হয়ে যাবে, এরকম হয়। দৈনন্দিন কাজে বা এটা কিন্তু আরও বিভিন্ন কারণে হয়, পানি জমা হাত পায়, বলছিলাম কিডনি ডিজিজের কারণে হয়ে থাকে, হার্টের কারণে তো হয়, তারপরে ডায়াবেটিস আছে, বৃদ্ধ মানুষ
ওইটা ডায়াবেটিস কজ না, ডায়াবেটিস কারণে যদি কিডনির সমস্যা হয় সেক্ষেত্রে হয়। তো নর্মালি এটা কিন্তু বলছিলাম কিনা যে হাত পায়ে পানি আসার ক্ষেত্রে যদি বলি প্রাইমারি কজ যদি বলি হাত পায়ে পানি আসা হার্ট কজ, হার্ট ফেলের কারণে হয়ে থাকে। তারপরে যদি বলি কিডনি ডিজিজের কারণে কোথায় পানি জমে, ফেসে, মুখ দেখবা ফুলে গেছে, অনেক সময় দেখবা কিছু পেশেন্টের মানে স্বাভাবিক লোক মনে হয় চিকন ছিল, পাতলা ছিল, কোন পর্যায়ে দেখা যায় মুখগুলো একদম ফুলে টস্টেড হয়ে গেছে, হয় না এরকম? তখন মনে হয় ভাবতে হবে যে এরকম কিডনিতে কোনো সমস্যা হতে পারে, তখন মেডিসিনের ইফেক্ট আছে। মেডিসিন ওই দেখো মেডিসিনের ইফেক্ট আছে, হ্যাঁ ইফেক্ট আছে। আবার দেখবা লিভারে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কী ফুলবে বলো তো, পেট ফুলবে, পেটে পানি যাবে, অ্যাসাইটিস বলি আমরা এটাই। আবার অনেকে মেদ থাকে, ওটা কিন্তু না। হার্টের এই তো একটু পরে দেখবা। তাহলে দেখো, তাহলে এগুলো একটু দেখবা। তো পাকস্থলী সবসময় ভরা মনে হয় কিংবা বমি বমি ভাব থাকতে পারে। হৃৎস্পন্দন এত দ্রুত মনে হবে যেন হৃৎপিণ্ড এক প্রতিযোগিতা নামছে। স্বাভাবিক কথা, রক্ত যাইতে পারতেছে না, কি করবে? কাজকর্ম চলনে অসামঞ্জস্যতা এবং স্মৃতিহীনতা প্রকাশ পায়। এক পর্যায়ে কী হতে পারে বলো তো, হার্ট হৃদকে বন্ধ করে দিতে পারে। ওকে, হার্ট ফেলোর থেকে মুক্তির, হার্ট ফেলোরের প্রতিকারগুলো কী করতে পারো এগুলো তো পড়ে নিবে একটু, বুঝছো? কারণ কথা হলো করোনার হৃদরোগের ঝুঁকি সৃষ্টিকারী উপাদান সমূহ বা রিস্ক ফ্যাক্টর কী কী আছে এগুলো বুঝতেই পারো। বয়স একটা ব্যাপার আছে, বয়স বাড়ার সাথে সাথে কী হয় বলো তো, আমাদের ঝুঁকিটা বেড়ে যায়। তার কারণ যত বয়স বাড়ে রক্তনালীর প্রাচীর তত কী হয়, হার্ট হয়, রক্তনালীর প্রাচীরে যত কোলেস্ট্রল জমে, চর্বি জমে এবং লুমেনটা কী হয়, ছোটো হয়ে যায়। লিঙ্গ যদি বলি, নারীদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের বা হার্ট ফেলিওরের ঝুঁকিটা বেশি থাকে, চর্বি জমে বেশি, বুঝছো? তো মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর একটু ঝুঁকিটা বাড়ে, বুঝছো? মেনোপজের পর, কারণ সেখানে তাদের ক্ষেত্রে তখন ফিমেল হরমোনটা কমে যায়, তখন দেখা যায় মেলের মতো অনেকটা হয়ে যায় তাদের ক্ষেত্রে। পারিবারিক ইতিহাস, জেনেটিক্যাল ব্যাপার আছে, বংশে যদি আগে কারো থাকে সেক্ষেত্রে হয়। শুধু এটা না, বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এরকম আছে, বিভিন্ন ক্যান্সার হয়ে থাকে, দেখা যায় বাবা মা পূর্বে ইতিহাসে আছে কিনা ক্যান্সার থাকলে পরিবারে, দেখা যায় ওই কারো টিউমার হলে তখন সাসপেক্ট করে ক্যান্সার হতে পারে, মানে কেয়ার নিতে হয় তখন। এরকম হয় যে দেখা যায় এরকম বাপ মায়ে দাদা ক্যান্সার মারা গেছে, তখন নাতি বা ছেলেও ক্যান্সার মারা গেছে, এরকম হয়। তারপর ধূমপান একটা ব্যাপার আছে এখানে। তারপর ধূমপান হলে কী হবে বলো তো, রক্তনালীর সংকোচন ঘটায়, কার্বন ডাইঅক্সাইড এগুলো পর্দা নষ্ট করে দেয়, রক্তনালী নষ্ট করে যায় এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে থাকে, জমান বাঁধে, সরু হয়ে যায় রক্তনালী, এগুলো হয়ে যায়। উচ্চ রক্তচাপ এরাও জানি, ধূমপান করলে কী হয়, উচ্চ রক্তচাপ হয়। কোনটা কোনটা হ্যাঁ না, এটা রিজুতা, এটা মানে কি ও না, ওই যে শক্তি মানে হার্টনেস বেড়ে যায় যেটা বললাম, এটা এরকম। তো দেখো এখানে কি হবে, মেইনলি যে যত প্রেশার ফিল করে, বাধার সম্মুখীন হয়, তার কি শক্তিশালী হয় না। এখান তো প্রেশার তো কয়েকদিন ব্যায়াম করো, কী হবে, হার্ট হয়ে যায়, মাসেল একদমই হবে, হাইপারটোনিক হবে। তারপরে কোলেস্ট্রলের মাত্রা যদি বলি, এটা দেখলাম কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কী হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, অর্থাৎ প্লাক ফর্মেশন হবে, পড়ে আসছে। ওকে, ডায়াবেটিস হলে কী হবে, ডায়াবেটিস করোনারি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। স্থূলতা এটাও বাড়ি, ওজন বৃদ্ধি গেলেও এগুলো হতে পারে। শারীরিক নিষ্ক্রিয়তা, কাজকর্ম কমগুলো কী হয়, চর্বি জমে, সেক্ষেত্রে হতে পারে। বিকিরণ চিকিৎসায় এটা হতে পারে, এটা মেনলি ক্যান্সার সৃষ্টি করে, তবে হৃদরোগও জন্য এটা ঝুঁকিপূর্ণ। বিকিরণ মানে কি, ওই যে রেডিও ওয়েভ বা তেজস্ক্রিয় মৌল থেকে, বুঝছো? প্রায় 1300-র মতো তেজস্ক্রিয় মৌল আছে না, কত 300 কত 400 এরকম আছে না মৌল, 300 না, মানে হ্যাঁ ওগুলোই তো 1300 না, লিখতে ভুল লিখতে মনে হয় ওখানে, আসলে 300 দেখছিলাম আমি কোথাও জানি একবার, মানে বইতে 1300 আছে, 3000 না 300 1300 দেওয়া আছে না, আবার এক জায়গায় দেখলাম আমি 300 মতো, কই দিন দেখলাম আর কি ইন্টার বই না 1300 দেওয়া আছে, ইন্টার বই 1300 আছে, দাঁতে সমস্যা জীবনের মধ্যে কি হয়েছে, ফুসকা বসে না, দেখা যাবে কি কালকে রাত থেকে ভাত খেয়ে সাদা হয়েছে, ভাত খেলাম, সাদা গর্ত হয়েছে, হ্যাঁ করো বুঝলি এগুলো প্রথম কথা, এটা মাউথ আলসার বলা হয়। কি মাউথ আলসার এটা কি করা হলো, এটা আসলে ওইভাবে ট্রিটমেন্ট হয় না, আবিষ্কার হয় না, তুমি এমনিতে খাইতে পারো, সিবি না, এই যে B50 কোড, আচ্ছা ইয়া ভিটামিন ভিটামিন টাইপের ইয়া নাকি ভিটামিন বি এর ট্যাবলেট,
তুমি তাছাড়া মাইক্রোটা লড়াল ছিলাম একটা জেল আছে ওটা দিব কি? না না ওগুলো কিছু ইউজ করে এমনি ঠিক হয়ে যাবে 7 দিন পর দিকে নয় হ্যাঁ, আমি ওই জন্য কিছু দিই নি। ঠিক হয়ে যাবে 7 থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে যায় আগে হয়েছে কখনো আগে যে মুখে একটু ছোট হয় আর একবার প্রচুর ইয়ে ব্যথা ছিল টনসিল হয়েছিল টনসিলের চারপাশে বসছিল ওই তো এরকম আসতে পারে 7 দিন কিছু হয়ে যাবে না খালি দুধ আর বারুটি খাইছিল ঠিক আছে আমারও হয় হতে হবে না কিন্তু এখানে একটা বসছে হুম তো হয়। দেখো হৃদরোগের চিকিৎসার ধারণা দেখো তাহলে কি হৃদরোগ জানতে হবে তো এগুলো দেখো এগুলো বিভিন্ন পরীক্ষা কোন কন্ডিশনে আমরা কী কী পরীক্ষা করি একদম এমসিকিউর জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট আসে হৃদ চিকিৎসকগণ হার্ট বৃদ্ধি হৃৎপিণ্ডের অস্বাভাবিক শব্দ পা ফুলে যাওয়া ঘাড়ের শিরা ফুলে যাওয়া এখানে বুঝছো তারপরে হলো কি যকৃত বড় হওয়া প্রভৃতি লক্ষণ দেখে হৃদরোগ সহজে নির্ণয় করা যায় এটা বাহ্যিকভাবে ডাক্তার দেখে বুঝতে পারে তবে এই কন্ডিশনগুলো দেখার জন্য কিছু আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয় ঠিক আছে এগুলো কী কী বলো তো প্রথমত একটা বুকের এক্সরে মাধ্যমে অর্থাৎ এখানে বুকের এক্সরে মানে বুকে এক্সরে করানোর মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় আসলে হৃৎপিণ্ডটা কোথায় আছে বুঝছো তো নর্মালি দেখো হৃৎপিণ্ড কই থাকে বাম দিকে থাকে তবে ডান দিকে কি হৃৎপিণ্ড থাকতে পারে অনেকে থাকেনি থাকে এর ডেক্সট্রোকার্ডিয়া বলা হয় বুঝছো ডান দিকেও হৃৎপিণ্ড থাকে তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া বলা হয় আমাদের ওই যে এখানে থাকে। মানে কি 1000-এ একজন 1 লাখে একজন না ও তো না থাকে রেয়ার থাকে আমার ওটা মনে এটা নেই কি রোগ একবারে তো ডান পাশে না অল্প একটু তো থাকে দেখি না ডান পাশেই থাকে একবারে আমাদের না। যেমন বাম পাশে ওদের যেমন ডান পাশে থাকবে আমাদের তো একবারে বাম পাশে ওই যে এখানে এখানে না বাম পাশেই এই যে মানে এখানে ফুসফুস থাকে এই যে এই জায়গাগুলো থাকে মানে পাশে মুখ করে এই যে এইগুলো থাকে আর এদিকে মুখ করে থাকে ওদেরকে তো এইদিকে মুখ করে থাকে এই side। ওটা কি রোগ ওদের কি কোনো সমস্যা হয় না সমস্যা হয় না ওদের যদি কেউ বাম পাশে গুলি করে মরবে একটা নাটকে দেখছিলাম ওই যে জগদ্ধাত্রীতে দেখছিলাম মাসে আমি মরে নাই এখন মরে নাই কেন 1 লাখে নাকি একজনের ডান পাশে থাকে ওইটাই অনেকে বুঝতো এরকম ডান পাশে থাকে জানে না তো দেখা যায় হঠাৎ করে কোনো একটা রোগের জন্য চিকিৎসা করতে আসছে চেস্ট টেকে দিয়েছে দেখা যায় ডান পাশে দেখতে পাবে এরকম হয় আমাদের ওইদিকে দেখলো বাচ্চা হয়েছে তখন যাচ্ছে ঠিক আছে তো এরকম হয় সিপিআর দিলে 2 হাত দিয়ে 2 পাশে দিতে ঠিক আছে না ওই মানে এখানে দিতে হবে ডান পাশে উপরে মানে মাছ বরাবর যায় স্টার নাম বরাবর দেওয়া হবে মানে যে মাঝের ইয়েটা যেটা মানে স্টার নাম বরাবর মানে একটু পেশা এদিকে থাকে একটু এদিকে থাকে এরকম মানে সিভিয়ার দ্বারা তাহলে দেখো পরীক্ষাগুলো দেখো বুকের এক্সরে বললাম এটা তাহলে কি হৃৎপিণ্ডের অবস্থান জানা যায় ঠিক আছে হৃৎপিণ্ডের সাইজ জানা যায় অর্থাৎ হার্টের সাইজটা বড় হয়েছে দেখো আমরা কার্ডিওমেগালে বলি বড় হয়ে গেল কিনা বা ছোটো কিনা এগুলো আমরা বুঝতে পারি বুঝছো সাইজ একটা স্যারও দেখা যায় ওকে ইসিজি করার মাধ্যমে দেখো এটা হলো হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায় ইসিজির মাধ্যমে অর্থাৎ ইসি কিছু দেখছো কিনা ওই কয়টা শরীর লাগা যায় না রোগ লাগা যায় এগুলো দেখো তো এভাবে দেখো মারা গেলে কি ইসিজিতে কোনো ওঠে দেখা ওঠে না একদম সোজা হবে স্ট্রেট লাইন সিনেমাতে দেখা যায় না এভাবে উঠতেছে ওটা হলো ইসিজি ঠাস করে সোজা হয়। হ্যাঁ, সোজা হয়ে যায়। তারপর ইটিটি একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট অর্থাৎ এটা কি করা হয় রোগী এভাবে দৌড়াইতে দেয় শরীরে ইলেকট্রিকগুলো লাগায় দেয় দৌড়াই দিয়ে মানে তখন দৌড়াইতে দেয় হ্যাঁ ট্রেডমিলের উপর দৌড়াতে দেয় তো এইটা এর সাহায্যে হৃৎপিণ্ডের অবস্থা এবং কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় রক্তের বিএনপি বলতে কি এ বিএনপি না তো ব্রেন ন্যাট্রিওটিক পেপটাইড ঠিক আছে এটার মাধ্যমে কি করা যায় বলতো পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় বুঝছো বা হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাহলে বিএনপির মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় ওকে, আমি আগে যদি অন্য ব্যাখ্যা দিতাম এখন দেওয়া যাবে না দেখো তারপর দেখো করোনারি এনজিওগ্রামের সাহায্যে হৃৎপিণ্ডের করোনারিতে কোনো ব্লকেজ আছে কিনা এটা নিয়ে করা যায় এনজিওগ্রামের মাধ্যমে তাহলে ব্লকেজ হলে কী করা হয় বলো তো এনজিওগ্রাম করা হয় নর্মালি হার্ট অ্যাটাক হলো একদম পেশেন্ট আসলো তখন সাসপেক্ট করা হয় কোনো ব্লকেজ আছে কিনা মানে ব্লক হওয়ার পরেই তো হার্ট অ্যাটাক হয় তাই না তখন এটা পরীক্ষা করা হয় যে ব্লক আছে কিনা কতটুকু আছে ব্লক থাকলে তখন কী করা হয় তখন রিং পড়ানো হয় হ্যাঁ রিং পড়ানো হয় এইটা তাহলে করোনারি এনজিওগ্রামের মাধ্যমে ব্লকেজ নির্ণয় করা হয় এগুলো মুক্ত করতে হবে কোনটার কারণে কী করা যায় হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য এমআরআই বুঝছো আবার উচ্চ রক্তচাপ এগুলোর জন্য আবার এগুলো করবে একটু হার্ট অ্যাটাক হলে কী করা হয় আমি ওই জন্য বললাম মনে হয় ট্রোপোনিন আই পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যেটা বললাম
তাহলে বাসায় যদি আশেপাশে কোনো ল্যাব থাকে সাথে সাথে ব্লাড দিয়ে আসলে টোপনি নাই করার জন্য আর অত সুযোগ দরকারই নাই, ডাইরেক্ট হাসপাতালে আসতে হবে। হাসপাতালে যা করা করবে, অ্যাসপিরিন খেয়ে আসতে হবে, এখানে তোমার সিমটম দেখে ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট চালাবে, পাশাপাশি তোমার ব্লাড পরীক্ষা করতে দেবে নিশ্চিত হওয়ার জন্য। বুঝছো, বসে থাকা যাবে না যে না দেখি পরীক্ষার রেজাল্ট আসুক তারপরে ট্রিটমেন্ট শুরু করবো। হার্টের ক্ষেত্রে এরকম বসে থাকার কোনো সুযোগ নেই। তারপর দেখো হৃদস্পন্দক বা পেসমেকার। আমরা জানি পেসমেকার কি, ওই যে আমাদের হৃদস্পন্দন হয় পেসমেকারের কারণে। এটা আমাদের দুই ধরনের হতে পারে, একটা হলো প্রাকৃতিক, একটা হলো আর্টিফিশিয়াল। প্রাকৃতিক বলতে এই যে এস এর নোট, এভি নোট, এগুলো হলো আমাদের পেসমেকার। আর কিছু আছে যেটা বর্তমান মানুষের আবশ্যক করছে, বুঝছো, এগুলো দেখো, হ্যাঁ এইগুলো। আর কিছু আছে দেখো এই যে যান্ত্রিক পেসমেকার, এগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো একটা দেখবা যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম কীভাবে হয়, কী আবিষ্কার করছে। হৃদপিণ্ডের স্বাভাবিকের চেয়ে ধীর লয় বা দ্রুত গতিসম্পন্ন কিংবা অনিয়ম হলে, অর্থাৎ অস্বাভাবিক হৃদস্পন্দন হলে তাই কী বলা হয়, অ্যারিথমিয়া বলা হয়, লাইনে বলা হয়। এই যে কতটুকু কে কী তৈরি করছে এগুলো একটু পড়বা। যান্ত্রিক পেসমেকারের গঠন, এই যে আর্টিফিশিয়াল যেটা, এটা কীভাবে গঠন একটু দেখবা। একটি লিথিয়াম ব্যাটারি থাকে, লিথিয়াম আয়ন ব্যাটারি, আমাদের ফোনের ব্যাটারি, তাই না। কম্পিউটারাইজড জেনারেটর থাকবে এবং শীর্ষে আছে না, এগুলো কিন্তু বাইরে থেকে কি নিদান করা যায়, অনেক সময় দেখা যায় না, টিভিতে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে হার্টের সমস্যা ছিল, পেসমেকার বসেছে, বা যে সূত্র মনে করো চাপিয়ে শেষ করে দিচ্ছে, বাইরে থেকে কেউ ওটা নিয়ন্ত্রণ নিয়ে তোমার মারি ফেলতে পারবে। এত জোরে জোরে চাপ দেয় একবারে, এরকম করতে জোরে চাপ ওটা মনে করো তুমি বাড়াইতে পারবা, কমাইতে পারবা, বুঝছো, রিদমটা ওটা বাইরে নিয়ন্ত্রিত। সো যে কারো ওটা কন্ট্রোলে গেলে মারি ফেলতে পারবে। একটা ইঞ্জিন হয়ে গেছে কি জানি একসময় কিনা। তারপর দেখো কতগুলো, দেখো তাহলে থাকে, ওটা তো একটা যন্ত্র, যন্ত্র চার্জ দেওয়া লাগবে, এই যে এটা ব্যাটারি, ওটা দেওয়া থাকে একদম, ওই এখানে লেখা আছে কয় বছর পর্যন্ত থাকে, চার্জ থাকে অনেক দিন পর্যন্ত। তাহলে দেখো সারাদিন, সারা জীবন না, হল জীবন না, চেঞ্জ করা লাগে আবার একদিন পর পর ওপেনার চার্জ। তাহলে কি একটা জেনারেটর থাকবে, একটা ব্যাটারি থাকবে, একটা কি কম্পিউটারের জেনারেটর থাকবে, শীর্ষে কি সেন্সরযুক্ত কতগুলো তার থাকবে, একটি পেসমেকার থাকবে, যেগুলো ইলেকট্রোড থাকে, লিড মানে তার থাকবে, একটা হলো কি জেনারেটর থাকবে। ওকে, সেন্সরগুলোকে ইলেকট্রোড বলা হয়ে থাকে। ব্যাটারি জেনারেটরকে শক্তি সরবরাহ করে থাকে এবং ব্যাটারি ও জেনারেটর একটি পাতলা ধাতব বক্সের হাবিয়ে থাকে এবং পুরাটাই হার্ডে বসানো থাকে, ওখানে সাইডে থাকে। তারগুলোর সাহায্যে জেনারেটরকে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত করা হয় এবং ইলেকট্রোডগুলো হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যক্রম সমর্থন করে তারের মাধ্যমে জেনারেটরে প্রেরণ করে। তা ওইগুলো দরকার নেই। পেসমেকারের অপরিবাহী আবরণযুক্ত 1 থেকে 3টে কয় থাকে, তার থাকে। তার কটা থাকে, 1 থেকে 3, এটা মনে রাখতে হবে। এবং পেসমেকারের তারকে কী বলা হয়, লিড বলা হয়, একটু আগে দেখলাম। ওকে, হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠে লিড প্রবেশের ধরন অনুযায়ী পেসমেকার 3 ধরনের হয়। একটা হলো 1 প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার, একটা হলো 2 প্রকোষ্ঠ, একটা হলো 3 প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার। এগুলো একটু মনে রাখতে হবে যে এই ধরনের পেসমেকারে একটি মাত্র কি থাকবে, একটি তার বা লিড থাকে, যা জেনারেটর বা হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। নর্মালি কোথায়, ডান এট্রিয়ামে দেওয়া হয়। যাদের ক্ষেত্রে একটা আছে, তাই মেন আমার হার্টের মধ্যে অংশ কোনটা বলো তো, রাইট এট্রিয়াম না। রাইট এট্রিয়ামের আমাদের সুপিরিয়র ভেনে কভার গোড়া দেহীয় অংশে কি থাকে, এসে নোট থাকে, এজন্য ওখানেই দিতে হয়, বুঝছো। তো তাহলে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট ওখানে দিতে হবে। 2 প্রকোষ্ঠ বিশিষ্টের ক্ষেত্রে কী দিতে হবে, একটা ওখানে, একটা অন্য জায়গায়। তো এই ধরনের পেসমেকারে 2টি লিড থাকে, যা জেনারেটর থেকে হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠে দেওয়া হয়, ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে তরঙ্গ বহন করে। ওকে, তাহলে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট কী করবো, এক্ষেত্রে দেখো, হ্যাঁ অবশ্যই ডান বাম দিতে হবে। ডান অ্যাট্রিয়াম আর এটি কি ডান ভেন্ট্রিকল, অপরটা কি বলো তো, বাম ভেন্ট্রিকলে দিতে হবে। তার মানে দেখবা যে এখানে আমাদের যেটা লেফট ভেন্ট্রিকল আছে, ওটা কিন্তু নিষ্ক্রিয়র মতো একটা জিনিস আসে, অটোমেটিক আসে। তো মেইনলি আমরা জানি হার্টের প্রকোষ্ঠগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা, ডানের 2টা আর হলো লেফট ভেন্ট্রিকল, এই 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বোঝা যাচ্ছে কোনটা কোন ক্ষেত্রে দেওয়া লাগবে। যত লিড যুক্ত করতেছে মানে কি ঝুঁকি তত কি দুর্বল, তাই না। তার মানে বোঝা যাচ্ছে যে এটি তাহলে দুর্বল হৃৎপেশির হৃৎপিণ্ডে স্থাপন করা হয়, না হলে হার্ট ফেলের আশঙ্কা বেড়ে যায়। ওকে, পেসমেকার যেভাবে কাজ করে, তাহলে কি করে, এ হৃৎস্পন্দন তৈরি করে, এখানে দেওয়া দিয়েছে, ভেতরে লিডগুলো দিয়েছে, বুঝছো। তাহলে এ কী করবে, আর্টিফিশিয়ালি হৃৎস্পন্দন করে থাকে, তাই না। অর্থাৎ হার্ট আমাদের হৃৎস্পন্দন করতে পারতেছে না, এই করে দেয়, এগুলো করবা, বলবো না। ওকে,
তাহলে এই দেখো ব্যাটারির মেয়াদকাল কত 7 থেকে 10 বছরের মতো। যাই হোক, বছর কমাতে পারে। মানে আবার সার্জারি করতে হবে। হ্যাঁ চেঞ্জ করবো না। হ্যাঁ চেঞ্জ করতে হবে। এগুলো দেখা যেতে পারে যে এর কার্যক্ষমতা যদি আরও উন্নত করে তাহলে সেক্ষেত্রে এটাও চেঞ্জ হয়ে যাবে। যদি ডেভেলপ করতে পারে পেসমেকার সেক্ষেত্রে কি এটা মাঝে না মনে করো ফোন বের করতে চাইলো এক চার্জে 50 বছর চলবে ব্যাটারি লাগিয়ে দিলে যাবে। অনেক এই যে এখন হেডফোনগুলো দেখা যায় অনলাইনে, আমি একটা হেডফোন নিলাম না, অনেক যায় টাইম, দেখা যাচ্ছে 300 ঘন্টা যায়, 300 ঘন্টা তো অনেক দিন না, 300 ঘন্টা use করে। এমনি একগুলো তো দামই আছে 1000 ঘন্টা। 1500 ঘন্টা 15 ঘন্টা জানো? ওরাই মোর একটা আছে 1000 ঘন্টা। এটা জাপানি দেখতে পারে, এটা একটা জাপানি শহর। দেখো মেকানিক্যাল হার্ট, মেকানিক্যাল হার্ট বলতে এটা আর্টিফিশিয়াল হার্ট, এই যে এটা আছে আর্টিফিশিয়াল হার্ট, এটা আবিষ্কার হয়েছে, হার্টও আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে। পুরাটাই হ্যাঁ পুরোটাই। দেখো অনেক ক্ষেত্রে কিছু রোগের দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ড আক্রান্ত হলে তাদের হৃৎপিণ্ড প্রায় অকার্যকর হয়ে পড়ে। এক্ষেত্রে দেখা যায় এটা কী মনে রাখতে হবে, হার্ট সুস্থ হ্যাঁ এটা প্রতিস্থাপনের জন্য সুস্থ হৃৎপিণ্ড না পাওয়া গেলে সেক্ষেত্রে আমাদের এইটা ইউজ করা যেতে পারে, মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। বাংলাদেশে একবার হয়েছে, এখানে জাহাঙ্গীর কবির, এটা মনে রাখবা। এই যে বাংলাদেশে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন কত সালে করা হয়েছে? 22 সালে। আমি যখন প্রথম বই পড়ছিলাম তখন ছিল না, পরে নতুন বই কিনলাম তখন আসছে এটা। পরে দেখো এই যে মেডিকেলে যাবেন তখন এটা মনে রাখতে হবে, ডাক্তার জাহাঙ্গীর কবির, বুঝছো, তিনি করেন প্রথম এটা। মহিলা যে মহিলার বয়স হয়েছিল, যতক্ষণে ধরেন 4 ঘন্টা ধরে করছে ততক্ষণে মারা যায়নি, আর্টিফিশিয়ালি রেজিস্ট্রেশন চালু করে দিতে হবে, আলাদা হবে, এবং ব্লাড সার্কুলেশনের ব্যবস্থা করতে হবে। ওকে, ততক্ষণ ধরে এগুলো অনেক এই ব্যাপার। একটা কাজ বন্ধ। হ্যাঁ, এটার নাম কি, হার্টমেট 3 নামে একটি মেকানিক্যাল হার্ট স্থাপন করা হয়। এগুলো মনে রাখবা, এগুলো যে কি হিসেবে লাগে। হার্টমেট 3 প্রতিস্থাপন করে কে? ডাক্তার জাহাঙ্গীর কবির। 42 বছর একটা নারী দেহে। ওকে, ওপেন হার্ট সার্জারি। ওকে, ওপেন হার্ট শল্য চিকিৎসায় যখন, শল্য চিকিৎসা বলতে কি বলতো, কারা ছাড়া কারা, অনেকে শল্য চিকিৎসা মানে কি হয়তো বা গ্রামের চিকিৎসা, টোটকা চিকিৎসা। শল্য চিকিৎসা যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করা হয় তখন এই প্রক্রিয়া কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সব আছে, ভালো আছে, সুস্থ আছে। আর ডেট হয়েছে, ডেলিভারি সিজার হয়েছে শুক্রবারে, সুস্থ আছে, আছে ভালোই আছে। গত পরীক্ষা নিয়েছিলাম, গত পরীক্ষাতে ভালো করছে। 55 মার্কের পরীক্ষা ছিল, আপনার পাইছে 53, মানে 2 মার্ক তা পারছিল ইজিতে, মানে বুঝতে ভুল করছে আর কি, ভালোই পাইছে। হ্যাঁ একটা পরীক্ষা নিয়েছে, ভালো পাইছে। 50-এর মধ্যে 53 পাইছে, 55-এর মধ্যে 53 পাইছে, 2টা ভুল করছে। এমনি পড়লে আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, আচ্ছা। অ্যাডমিশনের বড় হয়ে গিয়ে নাকি? হ্যাঁ অ্যাডমিশনের আরো হ্যাঁ 55 মধ্যে মেডিকেল স্টুডেন্ট কত করে পরীক্ষা দেবে? 2টা চ্যাপ্টার, ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি মিলেছে। দেখো তাহলে এটা ওপেন হার্ট সার্জারি বলে। এটি একটি কি বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া, এটা হার্টের চিকিৎসা কিন্তু অনেক বড় একটা, বুঝছো? তাহলে এটা কে কে প্রথম করছে এটা একটু দেখে নিলাম। বাংলাদেশে কি এখন এমন কোনো ডাক্তার আছে না ওপেন হার্ট হয় না, অনেক সব মানে যে রিপ্লেস করতে হবে আর্টিফিশিয়ালি, দেখলা না, একটাই হইছে হ্যাঁ আসলে। হয়েছে। আসলে এগুলো মানে রিক্সি অনেক, ঝামেলা হয়েছে, করেন। তোমার কি থাকে অবস্থা, তুমি বাংলাদেশে করবে, তুমি তো দেখো direct যার এত টাকা আছে সে বাইরেই করবে, বুঝছো? সোজা চেন নাই। হ্যাঁ, এত সার্জারি করতে এত কস্ট, যদি এত কস্ট দিতে পারে বাইরে যেতে কয় টাকা লাগবে? চেন নাই। টিকিট ভাড়া কয় টাকা লাগবে? আর
এই মহিলাটা মানে হাল ছাড়ি দিয়েছিল আর কি এক্সপেরিমেন্ট ওপেন হার্ট সার্জারি। ওকে দেখো, তাহলে ওপেন হার্ট সার্জারি যদি বলি, তাহলে এখানে দেখো কী করা হয়, এগুলো একটু পড়ে দেবা। একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে এগুলো দেখবা একটু, বুঝছো, দেখবা আর কি, এগুলো কিছু আসে না। এই যে মেনলি কী কী করণীয় একটু দেখবা, এগুলো না পড়ি এখন টাইম নষ্ট করা। করোনারি বাইপাস সার্জারি মানে কি, অর্থাৎ করোনারি ধমনী ব্লকেজ হয়ে গেছে। করোনারি ধমনী কাজ কি, হার্টের রক্ত চাপা দেওয়া। তাহলে কী করতে হয়, যখন ব্লক হয়ে যায় তখন একটা কি বাইপাস রাস্তা দেওয়া হয়, এই যে পায়ের থেকে কাটিয়ে এইভাবে দেওয়া হয় আর কি, এই যেখান থেকে দেখো লাইন দিয়ে হাঁটে দেওয়া হয়েছে, একে করোনারি বাইপাস সার্জারি বলা হয় থাকে। এবার রিডিং দিবা। এটা পরীক্ষা যাচ্ছিল। ওকে, কেন দেওয়া হয় এগুলো জানোই তো, প্লাগ কনভেশন করে ইটে হলে অক্সিজেন যেতে পারবে তখন দেওয়া হয়। কত পার্সেন্ট ব্লকেজ হয়ে গেলে কী হয় এগুলো একটু দেখবা, বুঝছো, রিং দিব। ওখানে তো পড়া হয়েছে, এখানে দেখবা। এনজিওপ্লাস্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম একটু। রিং করেনি। হ্যাঁ, বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন যুক্ত রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে কী বলা হয়, এনজিওপ্লাস্টি বলা হয়ে থাকে। অর্থাৎ তোমার রক্তনালে কী হয়েছে, ব্লকেজ হয়ে গেছে, সেই ব্লকেজটা তোমার খুলতে হবে। তাহলে কীভাবে করা যেতে পারে, খুঁজে পাই কীভাবে ওটা তো আগে পরীক্ষা করা হয়, এনজিওগ্রাম করা হয়, ভেতর দেখা হয় যে কোথায় কী ব্লক আছে কিনা, দেখা যায়। তারপর তুমি দেখলা, দেন তোমার এই যে এখান থেকে মনে করো ওই দিকের মাধ্যমে দেখলাম না, ভেতর দেখা যায় ক্যামেরা থাকে, ওটা ভেতরে ঢোকার মাধ্যমে দেখে, ওখানে ওই জায়গায় পৌঁছে মনে দেখা যাচ্ছে। তারপর ওই জায়গায় বিভিন্ন পদ্ধতি আছে, ড্রিল মেশিনের মধ্যে আছে, গিয়ে মনে করো ঘুরা করে দেয়, এরকম একটা বিষয় থাকতে পারে। বা আবার যাতে মনে করো সংকোচন না হয় সেক্ষেত্রে রিং পরাই দিয়ে আসে, বেলুন আছে, অনেক সিস্টেম আছে, দেখবো একটু পরে। তো এরকম বিভিন্নভাবে করা হয়ে থাকে। এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হলো সরু বা বদ্ধ হয়ে যাওয়া লুমেনের ভেতর দিয়ে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে, হৃৎপিণ্ডকে সচল রাখা, তাই না, এইগুলো। ওকে, এগুলো নামটা একটু দেখতে পারো। তো এনজিওপ্লাস্টির প্রকারভেদ যদি বলি, এটা হলো 4 প্রকারের। কী কী ধরনের বলো তো, এটা বেলুন এনজিওপ্লাস্টি, নামগুলো মুখস্থ করতে হবে। বেলুন, লেজার এনজিওপ্লাস্টি, আর এটা হলো করোনারি অ্যাথেরেক্টমি, আর এটা আছে করণীয় স্টেন্টিং। ওকে, নামগুলো মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেলুন মানে কি, তাহলে এই যে এখানে দেখতেছো এখানে কী করা হয় বলো তো, ক্যাথেটারের সাহায্যে বেলুন প্রবেশ করানো হয়, বেলুন প্রবেশ করে ফোলানো হয়। ফোলালে কী হবে, তাহলে চাপা লাগে না দুই সাইডে, এইরকম একটা সিস্টেম করা হয় আর কি। এক্ষেত্রে বেলুন ক্যাথেটার ধমনীতে প্রবেশ করে কোলেস্ট্রল পিণ্ডগুলোকে ভেঙে দেওয়া হয়, এতে করে কী হবে, খুলে যাবে, চাপ দিলে কী হবে, যে প্রেশার পড়ে যেগুলো ভেঙে যায় আর কি, কমে যায়। আর একটা কী আছে বলো তো, করোনারি অ্যাথেরেক্টমি। তো এক্ষেত্রে কী করা হয়, হ্যাঁ এই যেগুলো, তো এক্ষেত্রে কোনটা, ও লেজার যদি বলি, এক্ষেত্রে কী করা হয় বলো তো, এনজিওপ্লাস্টিতে আকারের ভেতর লেজার ব্যবহার করা হয়। লেজার মানে কি, ব্লেডের মতন একটা, ঠিক আছে, বা এই রশ্মির মতো, লেজার রশ্মি। করোনারি ধমনীতে প্লাগযুক্ত অংশে লেজার রশ্মি স্তরে স্তরে প্লাগ এগুলোকে রশ্মি ভেঙে দিবে আর কি, মানে রশ্মি ব্যবহার করে করা হয় আর কি। অ্যাথেরেক্টমির মধ্যে কী করা হবে, এক্ষেত্রে দেখো প্লাগে, এক্ষেত্রে কী করা হবে, ভেতরে যেটা আমাদের মানে একটু বিভিন্ন যন্ত্রপাতি আছে যেগুলো মনে করো, ওগুলো দিয়ে কী করা হয় বলো তো, ড্রিল মেশিনের মতো বা বিভিন্ন ব্লেড থাকে, এগুলো দিয়ে ভেতরে ঘোরানোর মাধ্যমে বা কাটার মাধ্যমে ব্লেডের মধ্যে এগুলো ভাঙা হয় আর কি। তো এগুলো দেখবা। তার স্ট্যান্টিং বলতে এগুলো যে রিং পরানো হয় যেটা আর কি, ঠিক আছে। স্ট্যান্ট হচ্ছে ক্ষুদ্র প্রসারণযোগ্য ধাতব যন্ত্র বা এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে সংকীর্ণ লুমেনে প্রবেশ করিয়ে দেওয়া হয়। লুমেন যেন আবার সংকীর্ণ না হতে পারে সেই কারণে স্ট্যান্টকে সেখানে রেখে দেওয়া হয়, অর্থাৎ রিং পরানো দিতে হয়, ঠিক আছে। এইভাবে রিং পরানো, এই যে দেখো রিং, বুঝতে পারছো না, ওইভাবে তৈরি করা হয়। এটা তো রিং কি দেখো না, 70,000 টাকা 80,000 টাকা রিংয়ের দাম। হ্যাঁ, যদি এখানে অনেকগুলো ব্যাপার আছে, অনেক কিছু বিষয় আছে, দাম এত না আসলে, ভ্যাট টাকা অনেক কিছু জানে, এটা বড় লোক মাসে তো টাকা নিতে হবে, বুঝছো। গরিব মাসে এগুলো করে, গরিব মাসে মারা যায় শেষ। তাহলে দেখো, এনজিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর মেনলি এই ধরনের সার্জারি করা হয়ে থাকে, ঠিক আছে। প্রসেসগুলো পড়বা, ঠিক আছে, ভেতরে কী করা হয় যেগুলো দেখলে বোঝা যায়। প্রথমে দেখো যে ক্যাথেটারের সাহায্যে বেলুন দিলাম, মানে রিং দিছো তুমি, হ্যাঁ সাথে বেলুন আছে, বেলুন ফলে রিং প্রসারিত হবে, তাই না। এবং প্রসারিত হওয়ার পরে কী করতে হবে, রেখে আসলাম, এই যে হ্যাঁ। তারপরে কী করবা, এখানে তুমি এটা থাকবে, অর্থাৎ প্রসারণ অবস্থায় থাকবে, রক্তের সরাসরি চলাচল করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষা আসে কিন্তু কীভাবে কী করা হয়। এনজিওপ্লাস্টি উপকারিতা কি, কারণ আগে রক্ত ভালো করে যাইতে পারে না, পুষ্টি যাইতে পারে না, অক্সিজেন যাইতে পারে না, এখন যাইতে পারে, ব্লকেজ হয়ে গেছে।
তাই না? এগুলো পড়বো। স্বাস্থ্য ঝুঁকি কী কী হতে পারে এগুলো দেখবো একটু। আর কথা হলো এই যে এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ এগুলো পড়তে হবে, বুঝছো? এগুলো মাসবেন। নেক্সট কোনটা পড়ো? আর পড়বো না? এটা তো আছেই তার আজকেরও বলো ভাই আজকে আজকে মেলা হয়ে গেছে। ঠিক আছে তাহলে আর